ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা দুইটা অধ্যায় কমপ্লিট করব। একটা অধ্যায় হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং আরেকটা অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো চলো আমরা শুরু করি। ছোট ছোট দুইটা চ্যাপ্টার, খুবই সহজ সহজ দুইটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ব্যাংকটা যদি খুব সুন্দর করে একটু কভার করতে পারো, কনসেপ্টগুলো জানার পরে, তাহলে দেখবা অধ্যায়টা দখলে চলে আসবে। এবং এই অধ্যায় থেকে কঠিন তেমন কোনো প্রশ্ন কিন্তু আসে না, বা কঠিন প্রশ্ন আসার আসলে অপশন নাই। তো এখানে ঘোরানো পেঁচানোর কিছু নেই। কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রশ্ন, একটু ক্যালকুলেটর হ্যাক্স, এটা জানলেই কিন্তু এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন খুবই সুন্দর করে সলভ করা যায়। তো চলো আমরা সুন্দর করে টাইপ ওয়াইজ আমরা কিছু প্রবলেম এখানে দেখে ফেলি। তো প্রথমে আছে কিছু জ্ঞানমূলক কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আমাদের বলছে হাইগেন্স কত সালে আলোর তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করে। এই অধ্যায়টা আসলে আলোর তরঙ্গ তত্ত্বের আলোচনা। এই অধ্যায়ে আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করি এবং আমরা তরঙ্গ তত্ত্বের সাহায্যে তিনটা ঘটনার ব্যাখ্যা দিই। একটা হচ্ছে ব্যতিচার, একটা হচ্ছে অপবর্তন এবং আরেকটা হচ্ছে সমাবর্তন। এই তিনটা ঘটনার ব্যাখ্যা আমরা প্রদান করি। তো তরঙ্গ তত্ত্বের প্রবর্তককে, তরঙ্গ তত্ত্বের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। তিনি 1678 সালে তরঙ্গ তত্ত্বটা প্রদান করে। তাহলে অ্যান্সার হচ্ছে 1678। যে কত সালে তিনি তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন? 1678 সালে। ঠিক আছে, এটা আইইউতে 1617 সালে আসা কোশ্চেন। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক কে? হাইগেন্স হচ্ছে তরঙ্গ তত্ত্বের আবিষ্কারক। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন না কিন্তু। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আবিষ্কারক ম্যাক্স প্লাঙ্ক। এবং ম্যাক্স প্লাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করার পরে এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আইনস্টাইন ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দিয়েছে। এর সাহায্যে বিজ্ঞানী আইনস্টাইন ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে। তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে এবং উনি ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যাটা করে কত সালে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাল, 1905। ঠিক আছে, 1905 সালে। আর ম্যাক্স প্লাঙ্ক আছে, আর একটা তোমরা নাম একটু জড়াই ফেলো, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ আবিষ্কার করে। তাড়িৎচুম্বক তরঙ্গ, ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তরঙ্গ। আর ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, সর্বপ্রথম আলোর বেগ আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। আছে, হ্যাঁ, বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম আলোর বেগ আছে এটা আবিষ্কার করেন। আলোর কোন তত্ত্বকে আলোর তড়িৎ ক্রিয়া সমর্থন করে? এই যে একটু আগে বললাম যে আলোক তড়িৎ ক্রিয়া, এটা ব্যাখ্যা করার জন্য আমরা কোন তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। তারপর আলোর কোনটি আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায়? মানে তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, তাহলে ব্যাখ্যা করা যায় কি? ব্যতিচার, এই অধ্যায়ে আমরা পড়ছি ব্যতিচার, অপবর্তন, তারপর সমাবর্তন, প্রতিফলন প্রতিসরণও ব্যাখ্যা করা যায়। প্রতিফলন প্রতিসরণও আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এগুলো ব্যাখ্যা করতে পারি, তাহলে বাকি জিনিস ব্যাখ্যা করা যায় না। তাহলে ব্যতিচার ব্যাখ্যা করা যায়, অপবর্তন ব্যাখ্যা করা যায়, সমাবর্তন ব্যাখ্যা করা যায়, ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা যায় না। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে, দেখো তরঙ্গ দুই ধরনের। তরঙ্গ মাধ্যম লাগে কি লাগে না এর উপর ভিত্তি করে তরঙ্গ দুই ধরনের, বুঝছো? মাধ্যম লাগবে কি লাগবে না। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যেটা মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়, মাধ্যম লাগে না, যান্ত্রিক তরঙ্গ। আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার জন্য মাধ্যম দরকার হয়, মাধ্যম লাগে। তো আলো হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ, আলো। আর যান্ত্রিক তরঙ্গ কি? শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না, শব্দ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা? তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে যেতে পারে। হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে যেতে পারে। ঠিক আছে, ইথার মাধ্যমের প্রয়োজন হয়, মিথ্যা কথা। সবগুলোই সত্যি না, মিথ্যা কথা। যখন আলো একটি নতুন
মাধ্যমে প্রবেশ করে এবং প্রতিসৃত হয় তখন আলোক তরঙ্গের কি পরিবর্তন হয়? আলোক তরঙ্গ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গমন করে, দেখো ধরো শূন্য মাধ্যম থেকে আলো আপতিত হয়ে আলো পানি মাধ্যমে গমন করছে, তাহলে পানি মাধ্যমে আলোর বেগ আলাদা, বেগের পরিবর্তন হয়। বর্ণ তো একই থাকে, লাল আলো হলে লাল আলো, তুমি লাল আলো পানিতে ছুড়ে দিছো, পানির মধ্যে যখন লাল আলোটা প্রবেশ করছে তখন কি লাল আলো বেগুনি বর্ণের হয়, সবুজ হয়ে যায়? না, লাল আলো কিন্তু একই রকমই থাকে, তাই না? তাহলে বর্ণের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি পরিবর্তিত হয়? বেগ পরিবর্তিত হয়। ইয়েস, বেগ পরিবর্তিত হয়, কম্পাঙ্ক বা বর্ণ কিন্তু পরিবর্তন হয় না। তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণার গতিপথকে কি বলে? তরঙ্গমুখ বলে। ছোটবেলা থেকে পড়ে আসতে সেটা। সমদশা সম্পন্ন কণার গতিপথকে বা সঞ্চারপথকে বলা হয় তরঙ্গমুখ। বিন্দু উৎস দূরে থাকলে তরঙ্গমুখের আকৃতি কেমন হয়? সমতল হয়। এটা একটা সোর্স, ঠিক আছে? এই সোর্সের কাছে এই যে তরঙ্গমুখ গলীয়, এবার যত আমি দূরে যাব তরঙ্গমুখ তত সমতল হবে। দেখো এই যে এইখান থেকে ধরো এইটুকু আমি কেটে নিলাম, কেটে নিয়ে যদি বলি বলো তো এইটুকু যে আমি কেটে নিলাম এইটুকু কোন অংশ? এই কেটে নেওয়া এই অংশটুকু কি? তো এই অংশটুকু সমতল না? তাহলে যত দূরে যাবে তত কি হবে? সমতল হবে। তো এরকম বিন্দু উৎস থেকে দূরে থাকলে দূরে দূরে তরঙ্গমুখের আকৃতি কি হবে? সমতল হয়ে যাবে। আর কাছে হলে কি হবে? কাছে হলে গলীয় হবে, কাছে গলীয় হবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? গুড। তারপর আসো, কোনটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আচ্ছা, নয়, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। আচ্ছা, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বর্ণালী আছে, সেই বর্ণালীর মধ্যে কোনটা থাকবে না? দৃশ্যমান আলো তো অবশ্যই থাকবে, গামা রশ্মি থাকবে, এক্স রশ্মি থাকবে, আলফা রশ্মি থাকবে। আলফা রশ্মি বলে কিছু আছে নাকি? আলফা রশ্মি থাকে না, গামা রশ্মি, এক্স রশ্মি, আলফা রশ্মি নেই। এক্স রে, তারপরে গামা রে, আলফা রে তো আর হয় না, আলফা রে বাদ। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আবার একই কোশ্চেন, কোনটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? রেডিও ওয়েভ, এক্স রে তাড়িৎচুম্বক তরঙ্গ, গামা রে, আলট্রাসাউন্ড। হ্যাঁ, এটা তো আমাদের বর্ণালী রেখার মধ্যে এটা নাই। রেডিও ওয়েভ আছে, দৃশ্যমান আলো আছে, গামা রে আছে, এক্স রে আছে, অতি বেগুনি আছে, অবলোহিত আছে, তাই না? রাডারে কোনটি ব্যবহৃত হয়? রাডারে ব্যবহার করা হয় হচ্ছে মাইক্রোওয়েভ। এই যে মাইক্রোওয়েভ রাডারে ব্যবহার করা হয়, ঠিক আছে? রাডারে ব্যবহার করা হয় কোনটা? মাইক্রোওয়েভ। কোন আলো রশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগাতে সাহায্য করে? অতি বেগুনি। অতি বেগুনি রশ্মি ভিটামিন যোগাতে সাহায্য করে, ঠিক আছে? প্রথম দিকে দেখবা, বইয়ের প্রথম দিকে এখানে কিছু জ্ঞানমূলক কথাবার্তা আছে। নিচের কোন শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য, কোন শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? দেখো একটা সুন্দর জিনিস দেখানো আছে এখানে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও টিভি তরঙ্গ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান, তারপরে অতি বেগুনি, এক্স রে, তারপর গামা রশ্মি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে, ঠিক আছে? তাহলে আমাদের বলছে কি নিচের কোন শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? এই যে রেডিও টিভি তরঙ্গ সবচেয়ে বড়, লাস্টেরটা। তাহলে এইটা একটু মাথায় রাখবা, এই ক্রমটা একটু মাথায় রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে বেশি হয়, অর্থাৎ ল্যামডা যদি বেশি হয়, তাহলে কম্পাঙ্ক কিন্তু কম, এফ কিন্তু কম। তাহলে এফ বেশি কার? গামা রশ্মির এফ সবচেয়ে বেশি, গামা রশ্মির এফ সবচেয়ে বেশি। আর যত এফ বেশি তত কিন্তু শক্তি বেশি। কেন? কারণ ই ইকুয়াল টু এইচ এফ, এফ এর সাথে সমানুপাতিক কি? শক্তি। তাহলে এফ যার বেশি তার কিন্তু ই বেশি। আর ই যত বেশি হবে, ই যদি বেশি হয় তাহলে বলা হয় উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। উচ্চ ভেদন ক্ষমতা, ভেদ করার ক্ষমতা বেশি কারণ শক্তি বেশি, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। তাহলে বলো কোনটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন? বলো এর মধ্যে কোনটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন? কোনটা? গামা রশ্মি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এর মধ্যে, কারণ গামা রশ্মির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, গামা রশ্মির ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। বুঝছো? গুড। কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের ভেদন ক্ষমতা সর্বাধিক? এই যে একটু আগে পড়লাম, ভেদন ক্ষমতা সর্বাধিক, শক্তি সবচেয়ে বেশি কার? গামা রশ্মির, গামার। দোকানে জিনিসপত্রের মূল্যের বারকোড পাঠের জন্য কোন ধরনের রশ্মি ব্যবহার করা হয়? লেজার রশ্মি। দেখছো ওই যে বারকোড পাঠের সময় পড়ে না, তো এটা কোনটা দিয়ে?
লেজার রশ্মি, এই যে রঞ্জন রশ্মি মানে কিন্তু আলফা রশ্মি, ঠিক আছে, সরি এক্স রে রশ্মি, রঞ্জন রশ্মি মানে এক্স রে রশ্মি। কোনটি সুসংগত আলোর উৎস? সুসংগত আলোর উৎস হইতে গেলে কি হইতে হবে জানো? ল্যামডা সেম থাকতে হবে। তো ল্যামডা সেম থাকা মানে এফও সেম থাকতে হবে। তা ল্যামডা সেম থাকতে হবে, এফ সেম থাকতে হবে, দশা সেম বা ধ্রুব দশা থাকতে হবে, দশা সেম বা ধ্রুব দশা পার্থক্য থাকতে হবে, তাহলে সেটা সুসংগত উৎস। আর সুসংগত উৎস ছাড়া কিন্তু ব্যতিচার হয় না। যদি তরঙ্গ দৈর্ঘ্য সেম না থাকে তাহলে কিন্তু ব্যতিচার হবে না। সুসংগত উৎস ছাড়া কিন্তু ব্যতিচার হবে না। তাহলে দশা সেম এবং ধ্রুব দশা পার্থক্য থাকতে হবে। তাহলে কোনটি সুসংগত আলোর উৎস? মোমবাতির আলো, সূর্যের আলো না, মোমবাতির আলো সুসংগত না, সূর্যের না। লেজার রশ্মি, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য কোনটা ব্যবহার করি? ব্যতিচার এই এক্সপেরিমেন্ট করার জন্য কোন রশ্মি ব্যবহার করি? এক বর্ণের লেজার রশ্মি ব্যবহার করি না। তাহলে লেজার রশ্মি হচ্ছে সুসংগত আলোক উৎস। ভিজিবল লাইটের রেঞ্জ অফ ওয়েভলেন্থ। ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো হচ্ছে 4 থেকে 7, 4 7 10⁻⁻7, এটা ঠিক আছে, এটা মাথায় রাখবা। 4 7 10⁻⁻7, দেখো তো আছে কিনা, এই যে আছে লাস্টে। এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু আসে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু অনেক লাগে। তড়িৎ চুম্বকের বর্ণালীর নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে মানে দৃশ্যমান? তাহলে চোখে ধরা পড়ে 4 থেকে 7 গুণ 10⁻⁻7। এবার এইটা দেখো কোথায় আছে, এটা না, এটা 10⁻⁻2 নো, এটা 10⁻⁻8 নো, তাহলে এই যে 10⁻⁻7 রেঞ্জ। ওকে, দেখো আমি সব পারতেছি। কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? লালের। আর সবচেয়ে কম কার? বেগুনির। দেখো বেনি আসহ কলা, বেনি আসহ কলা, তাই তো, এই যে বেনি আসহ কলা। তুমি এদিকে যাইতে থাকবা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, ল্যামডা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে উল্টা যদি যাও তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, এফ বেশি হবে, উল্টা। আর এফ বেশি মানে শক্তি বেশি, শক্তি বেশি। বলো তো বিপদ সংকেত দেখানোর জন্য লাল আলো কেন ব্যবহার করা হয়? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলো দূর থেকে দেখা যায়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলো দূর থেকে দেখা যায়। তাহলে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তাহলে সবচেয়ে কম, তাহলে লালের সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে সবচেয়ে কম বেগুনির, সবচেয়ে কম বেগুনির। আর যদি বলতো কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে বেগুনি হইতো। বুঝতে পারছো? গুড। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য এত, বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত? ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা সূত্র। দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দশা পার্থক্য ডেল ডেল হচ্ছে 2π/λ ডেল এক্স। আমরা পথ পার্থক্যটা চাই, তাহলে পথ পার্থক্য ডেল এক্স হচ্ছে λ/2π ডেল ডেল। তাহলে λ/2π ডেল ডেল, দশা পার্থক্য পাই, তাহলে পাই আর পাই কাটাকাটি, λ/2, এটা বুঝছো? জিএসটিতে যে 24-25-এ আসা। একই তরঙ্গ দৈর্ঘ্যের, মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক রশ্মির মধ্যে পথ পার্থক্য এত, তাহলে তাদের পার্থক্য কত? তাদের কি পার্থক্য? ওটা দশা পার্থক্য হবে, অপশন দেখে বুঝে গেছি। তাহলে দশা পার্থক্য ডেল ডেল, 2π/λ পথ পার্থক্য ডেল এক্স। তো 2π/λ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য 5640 ইন্টু 10⁻⁻10, পথ পার্থক্য 14.1 গুণ 10⁻⁻8। তাহলে দেখো এটা 2π থাকলো, গুণ আমি পয়েন্ট, এই যে এখানে একটা জিরো আছে না, আমি পয়েন্ট 2 ঘর পিছায় নিয়ে যাব, 2 ঘর পিছায় নিয়ে গেলে 2 বিয়োগ করব, 1410 গুণ 10⁻⁻10, ঠিক আছে, পয়েন্ট 2 ঘর পিছায় নিয়ে গেলাম কারণ 10⁻⁻10 বানাবো। আর এখানে আছে 5640 গুণ 10⁻⁻10, এইটা আর এটা কাটো। এবার 1410 আর 56, তাহলে এর 4 গুণ, এটা দেখো 4 দিয়ে গুণ করো, এরে 0, 4 অক্ষে 4, 4 4 16, 6 হাতে 1, 4 অক্ষে 4 আর 1 5, বাহ সুন্দর 4। তাহলে 2π/4 মানে π/2,
π/2, সুন্দর, এই যে π/2 অ্যান্সার। ওকে, নিচের কোনটি শূন্য দশার সমতুল্য? শূন্য দশার সমতুল্য হচ্ছে এই যে শূন্য দশা মানে সমদশা, 0, 2π, 4π, ... 2n π। তাহলে এটা কোথায় আছে? এই যে এটা শূন্য দশার সমতুল্য 2π। দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য এত, তাহলে তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য তখন কত? সহজ, পথ পার্থক্য চাইছে, যেখানে দশা পার্থক্য 90 ডিগ্রি, তাহলে সেখানে পথ পার্থক্য ডেল ডেল 2π/λ∆x। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি দশা পার্থক্য মানে π/2, তো 2π/λ∆x। তাহলে অতএব ∆x ইকুয়াল টু এটা কাটাকাটি, তাহলে ∆x ইকুয়াল টু λ/4, ∆x ইকুয়াল টু λ/4। ওকে, শূন্য স্থানে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত? v ইকুয়াল টু f ল্যামডা। ঠিক আছে, তো v ইকুয়াল টু f ল্যামডা জায়গায় হবে c ইকুয়াল টু f ল্যামডা। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক চাইছে, খুব ইজি কোশ্চেন, f ইকুয়াল টু c/λ। তাহলে c হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডা হচ্ছে 6000 গুণ 10⁻⁻10। এবার আসো কাটাকাটি করব, 6 × 10⁸। এখানে তো পয়েন্ট, এই যে এই পয়েন্টটা এখানে আসলে 0.0, তাহলে পয়েন্ট 1 2 3 ঘর আগায় নিয়ে আসবো, পয়েন্ট 1 2 3 ঘর আগায় নিয়ে আসবো। তাহলে 3 ঘর আগায় নিয়ে আসলে +3, 3 ঘর পিছায় নিয়ে গেলে -3, 3 ঘর আগায় নিয়ে আসলে +3, বুঝলা? তাহলে -10 + 3, -10 + 3, তাহলে -7, তাহলে হাফ ইন্টু 10⁻, 8 7 15, 8 7 15। ওকে, হাফ, আচ্ছা 14তে আছে অ্যান্সার, তাহলে হাফ মানে 0.5 ইন্টু 10⁻15, এক ঘর আগায় নিয়ে আসলে আরও এক বিয়োগ, তাহলে 10⁻14, 5 ইন্টু 10⁻14। ডান। কোনো বেতার তরঙ্গের E0 যদি এত হয় তাহলে B0 কত হবে? E0 যদি এইটা হয় তাহলে B0 কত হবে বলো? B ইকুয়াল টু বা E ইকুয়াল টু B ইন্টু সি, একটা সূত্র আছে, E ইকুয়াল টু B ইন্টু সি, ইসিবি, ইসিবি। এই এবার আমরা E এর মান জানি, B এর মানটা বের করতে হবে, তাহলে E0 সি B0, E0 এর মান 10 ইন্টু 10⁻⁻4, সরি 10⁻⁻4, 3 ইন্টু 10⁸, তাহলে আমাদের B0 চাইছে। ওকে, তাহলে B0 10⁻⁻4 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ রে ভাই, তাহলে 1/3 ইন্টু 10⁻⁻4, 8 9 10 11 12, -12, আচ্ছা 1/3 মানে 0.33 গুণ 10⁻⁻12, এক ঘর পিছায় নিয়ে যাব, তাহলে এক বিয়োগ দিব, 3.33 ইন্টু 10⁻13। এই তাহলে এই যে প্রথমটা ডান হয়ে গেল। আলো যখন 2 বা ততোধিক সরু স্লিটের মধ্য দিয়ে যায় এবং আলো অন্ধকার 2 বা ততোধিক সরু স্লিটের মধ্য দিয়ে যায়, এই যে দুইটার মধ্য দিয়ে যাবে, এরকম সরু স্লিটের মধ্য দিয়ে যায় এবং আলো অন্ধকার ব্যান্ড তৈরি করে, এর জন্য কোন নীতি? এই যে দুইটা থাকলে ব্যতিচার, কোন নীতি? দুইটা থাকলে ব্যতিচার, আলোক তরঙ্গের ব্যতিচার হবে। দেখো অপবর্তনও কিন্তু এক ধরনের ব্যতিচার আসলে। দুটি উৎস থেকে সমদশার বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের, এই যে সমদশার বলছে বা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের, ল্যামডা সেম, তাহলে কেমন উৎস ভাই? সুসংগত উৎস। অনুতরঙ্গ, গৌণ তরঙ্গ, সুসংগত উৎস, কোন? সুসংগত উৎস। ডান। দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটে যখন দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটবে যখন সুসংগত উৎস হবে, সহজ কথা, যখন সুসংগত উৎস হবে। এবার সুসংগত উৎস হওয়ার জন্য কি করতে হবে? একই তরঙ্গ দৈর্ঘ্য দশা বিদ্যমান থাকতে হবে, এই যে এটা প্রথমটা,
একই তরঙ্গ দৈর্ঘ্য এবং দশা বিদ্যমান থাকতে হবে, সুসংগত উৎস হতে হলে। ইয়ংয়ের ব্যতিচার পরীক্ষায় পর্দার উপর উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য হচ্ছে, আচ্ছা শর্ত চাইছে, অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য। দেখো ব্যতিচার দুই ধরনের হয়, কি গঠনমূলক, আর একটা কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে দশা পার্থক্য হবে 2n পাই, আর পথের পার্থক্য হবে 2n λ/2 বা n ল্যামডা, পথের পার্থক্য হবে। আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে n এর শুরু হবে 0 থেকে, 0 1 2 ডট ডট ডট, এই 0 থেকে শুরু হবে। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য ডেল ডেল ইকুয়াল টু হবে বিজোড়, তো বিজোড় মানে কি 2n - 1 পাই, ডেল এক্স হবে 2n - 1 λ/2। শোনো, যদি দেখো অপশনে মাইনাস দিয়ে আছে তাহলে n শুরু হবে 1 থেকে, 1 2 3 ডট ডট ডট। যদি দেখো অপশনে মাইনাস দিয়ে নেই, প্লাস দিয়ে আছে, কারণ বিজোড়টাকে 2n মাইনাস দিয়েও লেখা যায়, বিজোড়কে 2n প্লাস দিয়েও লেখা যায়। তাহলে ডেল ডেল এইটা ইকুয়াল টু 2n + 1 পাই, ডেল ডেল এইটা ইকুয়াল টু 2n + 1 λ/2। যদি প্লাস দিয়ে লেখো, প্লাস দিয়ে যদি বিজোড় বুঝাও তাহলে n এর শুরু হবে 0 থেকে, এটা মাথায় রাখবা, দুটোই কিন্তু লাগবে রে ভাই। এইবার আসো, আমাদের কি চাইছে, অন্ধকার বিন্দুর জন্য পথের পার্থক্য। অন্ধকার বিন্দুর জন্য n এর শুরু কত থেকে করছে, 0 থেকে, তার মানে নিচেরটা, এই যে 2n + 1 λ/2, 2n + 1 λ/2। বুঝছো, বোঝা গেছে? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদয়ের পথের পার্থক্য, আর একটু আগেই তো করলাম, তরঙ্গদয়ের পথ পার্থক্য, আচ্ছা λ/2 এর বিজোড়, অযুগ্ম বা বিজোড়, λ/2 এর বিজোড়, এই যে ডান। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় n-তম অন্ধকার ডোরার সৃষ্টিকারী তরঙ্গদয়ের দশা পার্থক্য কোনটি? দেখো কি বলছে, অন্ধকার ডোরা সৃষ্টিকারী দশা পার্থক্য। এবার দশা পার্থক্য চাইছে, ডেল ডেল ইকুয়াল টু 2n - 1 পাই অথবা 2n + 1 পাই, বিজোড় পাই। তাহলে 2n + 1 পাই আছে, মাইনাস নাই, তাহলে এটা ওকে। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো যদি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব, বলো পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্বের সূত্র কি মনে আছে? পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরাত্বের সূত্র, এই যে দুইটা উজ্জ্বল ডোরা পাশাপাশি, তাদের মধ্যবর্তী দূরত্বকে ডেল জেড দিয়ে লিখি আমরা। সূত্রটা হচ্ছে λ/d/a। আর ডোরার প্রস্থ যদি বলে তাহলে কিন্তু λ/d/2a, ডোরার প্রস্থ জেড, λ/d/2a তখন ওকে। তো বলছে তবে কোনটি সঠিক? ডেল জেডকে ডেল ওয়াই দিয়ে লিখছে ওরা, আচ্ছা ভালো কথা, ডেল ওয়াই সেটা ল্যামডার সাথে সমানুপাতিক রে ভাই, সমানুপাতিক সম্পর্ক। এই যে এটা দেখো কত সহজ কোশ্চেন আসে। কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে সরু চির বা প্রতিবন্ধকের কিনারা ঘেঁষে আলো যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় অপবর্তন। কি বলা হয়? অপবর্তন। এবার আসো অপবর্তন গ্রেটিংয়ে। অপবর্তনের জন্য দুটো সূত্র, একটা হচ্ছে একক চির আর একটা হচ্ছে গ্রেটিং, একক চির এবং গ্রেটিং। তো একক চিরের জন্য চরম বা উজ্জ্বল বিন্দুর শর্ত হচ্ছে ডেল এক্স a sin থিটা, এটা ইকুয়াল টু 2n + 1 λ/2। আর অবম বা অন্ধকার বিন্দু ডেল এক্স ইকুয়াল টু a sin থিটা, এটা ইকুয়াল টু n λ বা 2n λ/2। আর গ্রেটিংয়ের জন্য উল্টা, গ্রেটিংয়ের জন্য ডেল এক্স হবে d sin থিটা, এই d মানে আবার 1/n, d sin থিটা ইকুয়াল টু হবে 2n λ/2 বা n λ। আর ডেল এক্স ইকুয়াল টু d sin থিটা 2n + 1 দিয়েও লিখতে পারি, -1 দিয়েও লিখতে পারি, λ/2 এটা।
তো এখন আমাদের বলছে একটি গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে এত রেখা রয়েছে, এর ভিতর দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো গেলে প্রথম চিরের জন্য অপবর্তন কোণ কত? আচ্ছা, প্রথম প্রথম চিরের জন্য মানে প্রথম ক্রমের জন্য, এখানে চির হবে না আসলে, প্রথম ক্রমের জন্য হবে। আচ্ছা, আমাদের কি বলছে উজ্জ্বল না অন্ধকার? যদি ম্যাথ করার সময় আমরা দেখি উজ্জ্বল বা অন্ধকার কিছু বলে দেওয়া নেই, তাহলে আমরা উজ্জ্বল ধরে হিসাব নিকাশ করব। কিছু যদি বলা না থাকে, এত ক্রমের অপবর্তন, কোন কোন ক্রম, উজ্জ্বল না অন্ধকার ক্রম, কোনটা বলা আছে? নেই, বলা নেই, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। যদি বলা না থাকে তাহলে আমরা উজ্জ্বল ধরে হিসাব নিকাশ করব। তাহলে গ্রেটিংয়ের জন্য উজ্জ্বল ধরে হিসাব নিকাশ করতে হবে। ওকে, তাহলে ডি সাইন থেটা এটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, ম্যাথটা করতেছি। ডি সাইন থেটা এটা ইকুয়াল টু এন ল্যামডা। ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। ডি মানে 1/n, সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা। আমাদের কি চেয়েছে? থেটা চেয়েছে, থেটা চেয়েছে। তাহলে ভাই সাইন থেটা ইকুয়াল টু বড় এন ছোট এন ল্যামডা। তো বড় এন এর মান কি? বড় এন এর মান হচ্ছে এতটা রেখা আছে প্রতি সেন্টিমিটারে, তাহলে 500 রেখা, সরি 5000 রেখা পার 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 1 × 10⁻² মিটার। এন এর মান 1, ল্যামডার মান 5896 × 10⁻10 ইন্টু 10⁻10। তাহলে সাইন ইনভার্স থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এটা, এই যে দেখো, এই যে থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এটা, এই যে এগুলো আর ক্যালকুলেশন করতেই বলে নাই, এইভাবে অপশন রাখছে। কোথায় আসছে এটা? যে ইউতে 21-22 আসছে। আচ্ছা, কোন চিরের প্রস্থ এত সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এত, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব নির্ণয় করো। কোন চিরের প্রস্থ, কয়টা চির? একটা চির, একটা চির, তার মানে একক চির, একক চির। তাহলে একক চিরের দরুন অপবর্তন ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা, এ সাইন থেটা। কি বলছে? চরমের, চরম মানে 2n + 1 λ/2, চরম, চরম উজ্জ্বল। ঠিক আছে, কেন্দ্রীয় চরমের, ও আচ্ছা সরি 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 কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম, আচ্ছা কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবম, তাহলে এন এর মান 1, অবম, অবম হলে এন ল্যামডা। তাহলে কৌণিক দূরত্ব থেটা বের করতে হবে ভাই। সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই এ। এন প্রথম ক্রম 1, ল্যামডার মান 6000 গুণ 10⁻10 ডিভাইডেড বাই এ। চিরের প্রস্থ 3 × 10⁻4, এটা তো সেন্টিমিটারে, তারে মিটার করলে 10⁻²। তাহলে উপরে তাকাও, 6 আর 3 কাটাকাটি করে আমি আগে উপরে 6 বানাবো, তাহলে এখানে পয়েন্টটাকে 3 ঘর আগাবো, তাহলে 6 গুণ 10⁻3 ঘর আগালে 3 যোগ, তাহলে -7 ডিভাইডেড বাই 3 গুণ 10⁻6। বোঝা গেছে? 6/3 মানে 2, 6/3 মানে 2 গুণ 10⁻1, 10⁻1। তাহলে পয়েন্ট এখানে আছে, আরও 1 ঘর আগাবো, তাহলে 0.2 করব, 0.2। তাহলে আরও 1 ঘর আগালে 1 যোগ 10⁻0 মানে 10⁻0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে অতএব থেটা ইকুয়াল টু হয়ে গেল সাইন ইনভার্স 0.2 হয়ে গেল। দেখো মিলে গেল, কই 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 সাইন ইনভার্স 0.2, অপশন এ, ডান। কোনো অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটার এতটি রেখা আছে, এর ভিতর দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোন কথা? আচ্ছা, এখানে কোনটাই চাইছে ডিরেক্ট, দ্বিতীয় চরমের জন্য এন এর মান 2 এবং গ্রেটিংয়ের জন্য সূত্র ডি সাইন থেটা ইকুয়াল টু এন ল্যামডা, ডি 1/n সাইন থেটা এন ল্যামডা। তাহলে সাইন থেটা ইকুয়াল টু বড় এন ছোট এন ল্যামডা। বড় এন 6000টি প্রতি সেন্টিমিটারে, দেখো 6000 ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, তার মানে 1 × 10⁻² মিটার।
দ্বিতীয় চরমের জন্য n এর মান 2 আর ল্যামডার মান ল্যামডা হচ্ছে 5896 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 5896 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 তাহলে এখান থেকে এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে সাইন থিটা। এবার আসো দেখো এই মানটারে আমি 6 ধরে হিসাব করতে পারি, 6 এটাকে 6 ধরলাম মানে 6000 আর কি। তাহলে এটাকে যদি 6000 ধরি তাহলে এটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 2 আবার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ আবার 10 টু দি পাওয়ার মাইনাস 2 পরে গিয়ে প্লাস 2। হ্যাঁ, তাহলে 6 6 36, 36 দুগুণে কত 72, 36 দুগুণে কত 72 আর 10 টু দি পাওয়ার 3 4 5 তাহলে মাইনাস সরি এটাকে তো 6000 ধরবো গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 2। এবার আসো এটা 6 গুণ 2 গুণ আবার এই 6000কে 6 গুণ 10 টু দি পাওয়ার 3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 প্লাস 2 মাইনাস 10 প্লাস 2 আবার প্লাস 3 তাহলে এটাও বাদ গেল তাহলে 3 আর 3 6 7 8 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে, তাহলে এটা 72 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার মানে কি 0.72। এখন আমার তো কোণ বের করতে হবে তাই না ভাই, 0.72 মানে 0.70। আমি এটাকে দেখো 0.70 ধরলাম, 0.707, তো 0.707 মানে কি জানো 1/√2। তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2 মানে কত 1/√2 মানে 45 ডিগ্রি। তাহলে 45-এর আশেপাশে যেটা আছে এই যে এটা, এই যে চালাকি করে উত্তরটা বের করে ফেললাম। বোঝা গেছে? বুঝতে পেরেছি? নিচের কোন তরঙ্গটির সমাবর্তন বা পোলারায়ন সম্ভব নয়? সমাবর্তন মানে কি এক বর্ণের আলোকে মানে এক তলের আলোকে ভিন্ন তলের আলোকে বিভিন্ন তলের আলোকে একটা নির্দিষ্ট তলে পরিণত করা। তাহলে নিচের কোন তরঙ্গটির সমাবর্তন বা পোলারায়ন সম্ভব নয়? আলোক তরঙ্গের সম্ভব, বেতার তরঙ্গের সম্ভব, ঠিক আছে, পানির তরঙ্গের সম্ভব, শব্দ তরঙ্গের সম্ভব নয়। আর তরঙ্গের দেখো পোলারায়ন ঘটে আর তরঙ্গের সম্ভব হয়, আর তরঙ্গের পোলারায়ন সম্ভব হয়, পোলারায়ন হয়। তাহলে আলো আর তরঙ্গ, পানিতে ঢেউ আর তরঙ্গ, দড়িতে ঢেউ আর তরঙ্গ, ঠিক আছে, এদের পোলারায়ন হয়। কিন্তু যেগুলো সংকোচন প্রসারণ লম্বিক তরঙ্গ স্প্রিংয়ের পোলারায়ন হয় না, কিন্তু স্প্রিং শব্দ তরঙ্গ এগুলোর পোলারায়ন হয় না। যে প্রক্রিয়া আলোক তরঙ্গের বিভিন্ন তলের স্পন্দনকে একটা নির্দিষ্ট তলে নিয়ে আসা হয় সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নামই তো সমাবর্তন, সেই প্রক্রিয়াটার নামই তো সমাবর্তন। আলোর সমাবর্তন ক্রিয়া কিসের সাহায্যে ব্যাখ্যা করা যায়? তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তারপরে হীরকের পৃষ্ঠতলে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে এত কোণে প্রতিসরিত হলো। হীরকের সমাবর্তন কোণ কত ডিগ্রি? একটা সূত্র আছে, সমাবর্তন কোণ ট্যান আইপি পোলারাইজেশন অ্যাঙ্গেল, এটা ইকুয়াল টু মিউ। তা আমাদের ট্যান আইপি এটা আমাদের বের করতে হবে, তো এইটা আমাদের লাগবে। তো এর জন্য কি লাগবে? মিউ লাগবে। তো মিউ মানে আবার কি? সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এটা ক্যালকুলেটর ছাড়া ইম্পসিবল। সাইন 60 ডিগ্রি আর নিচে হচ্ছে সাইন 12 ডিগ্রি, তাহলে এখান থেকে মিউটা বের করতে হবে, সেই মিউ এর মানটা নিয়ে এখানে বসাইতে হবে, এখান থেকে মিউ এর মানটা নিয়ে এখানে এসে বসাইতে হবে, অর্থাৎ সাইন 60 ডিভাইডেড বাই সাইন 12। এই সাইন 12 এর মান সাইন 60 হয়তো আমরা বের করতে পারবো, কিন্তু 12 তো বের করতে পারবো না। তো এটা আসলে ক্যালকুলেটর ছাড়া ইম্পসিবল। দু একটা এরকম ম্যাথ দিয়ে দেয় যেটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। আলো যখন বায়ু থেকে কাছে প্রবেশ করে তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? বায়ু থেকে যখন কাছে প্রবেশ করে, দেখো বায়ু থেকে কাছে প্রবেশ করবে,
বায়ু আছে, বায়ু দেন কাছে প্রবেশ করবে, তাহলে কি পরিবর্তন হবে? রং রং আর বেগ পরিবর্তন হবে না? রং তো পরিবর্তন হবে না, রং তো একই থাকবে, তাহলে এটা ভুল। রং আর তরঙ্গ দৈর্ঘ্য, রং পরিবর্তন হবে না, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক চেঞ্জ হবে না, কম্পাঙ্ক একই থাকে। ঠিক আছে, কম্পাঙ্ক নির্ভর করে বর্ণের উপর, এফ নির্ভর করে বর্ণের উপর, বর্ণের উপর নির্ভর করে, তাহলে বর্ণ চেঞ্জ হচ্ছে না, তাহলে এফ চেঞ্জ হবে না। তো সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে দেখো সি ডিপেন্ড করে কার উপর বলো তো? মাধ্যমের উপর, মাধ্যম চেঞ্জ হলে সি চেঞ্জ হবে। আর এফ ডিপেন্ড করে কার উপর? কম্পাঙ্কের উপর, বর্ণের উপর। কম্পাঙ্ক বর্ণের উপর নির্ভর করে, বর্ণের উপর, কালারের উপর নির্ভর করে। কালার কি চেঞ্জ হচ্ছে? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে কালার চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয়? বেগ চেঞ্জ হয়। এই বেগের কারণে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, বেগের কারণে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। গ্লিসারিনে আলোর বেগ এত হলে প্রতিসারাঙ্ক কত? তো প্রতিসারাঙ্কের সাথে একটা সূত্র আছে, যে ধরো 1μ2 এটা ইকুয়াল টু μ2 বাই μ1 c1 বাই c2, আলোর বেগ c1 বাই c2, c ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ল্যামডা 1 ডিভাইডেড বাই এফ ল্যামডা 2, তাহলে এফ আর এফ কাটাকাটি, ল্যামডা 1 বাই ল্যামডা 2, ল্যামডা 1 বাই ল্যামডা 2। বোঝা গেছে? গ্লিসারিনের আলোর বেগ দেওয়া আছে, তাহলে প্রতিসারাঙ্ক কত? এইটুকু নিয়ে হিসাব করব। তাহলে μ2 আমরা বের করতে চাই, বেগ হচ্ছে 2 × 10⁸, আর c1 μ1 এর মান 1, তো c1 হচ্ছে 3 × 10⁸। তাহলে এইটা কাটাকাটি 3/2, তো 3/2 মানে 1.5 সামথিং হবে, ঠিক আছে, 1.5 সামথিং, তো 1.47, এটাই কাছাকাছি 1.47। কাচের প্রতিসারাঙ্ক এত হলে কাচ নির্মিত ফাইবার অপটিক কেবলে আলোর বেগ কত? কাচের প্রতিসারাঙ্ক এত, তাহলে বেগ কত চাইছে? তো এই যে 1μ2, বা এটাকে এইভাবে লিখি, শূন্য মাধ্যম মিউ গ্লাস মাধ্যম, তাহলে μg ডিভাইডেড বাই μ0, তাহলে c0 cg, তাহলে μg এটা আমাদের চাই, কার না স্যার এটা দেওয়া আছে 1.5, এটা 1, 3 × 10⁸, তাহলে আলোর বেগ চাই, সিজি চাই, তাহলে অতএব সিজি আলোর বেগ এটা হবে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 মানে 3/2, তাহলে উপরে 2 চলে গেল, 2 × 10⁸, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু অপশনগুলো আছে কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 2 × 10⁵ × 10⁵ মিটার পার সেকেন্ড, আর 10⁵ মিটার পার সেকেন্ড মানে কিলো, 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, তো 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? গুড। কেরোসিনের প্রতিসারাঙ্ক এত, শূন্য আলোর বেগ, তাহলে কেরোসিনের আলোর বেগ কত? হোমওয়ার্ক, হোমওয়ার্ক, একই কোশ্চেন। বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, কাচের প্রতিসারাঙ্ক এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, হোমওয়ার্ক, একই রকম কোশ্চেন। বুঝতে পারছো? ক্লিয়ার? ডান। হিসাব নিকাশের সুবিধার জন্য কি করবা? এটা 6 ধরবা, 6 × 10⁻⁷ ধরবা, তাহলে হিসাব করতে সুবিধা হবে, হিসাব করতে সুবিধা হবে। করে দেব? করে দিব। তাহলে সোডিয়াম আলোর, তাহলে 1μ2 বা 0μ সোডিয়াম আলো, এভাবে লিখলাম, তাহলে μs ডিভাইডেড বাই μ0, c1 বাই c2, c ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা 0 বাই ল্যামডা s। তাহলে আমাদের কি চাচ্ছে? আমাদের বলতেছে বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে যে কাচের প্রতিসারাঙ্ক কত তার তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, কাচ আর সোডিয়াম ছিল, আচ্ছা সরি, তাহলে গ্লাস আর সোডিয়াম, তাহলে μs μg, তাহলে cg, c ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা জি আর ল্যামডা এস। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, সোডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য এটা এই যে 6 ধরবো, 5.89 কে 6 ধরবো হিসাবের সুবিধার জন্য। যে কাচের প্রতিসারাঙ্ক 1.52, তাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে শূন্য মাধ্যমের জন্য, বাতাসে সোডিয়াম আলোর, বাতাস মাধ্যম কিন্তু, ঠিক আছে, বাতাস মাধ্যম, তাহলে বাতাসের জন্য আমরা এটাকে ধরলাম ধরো 1,
আচ্ছা মানে সরি 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 এই যে সোডিয়াম এস নেওয়া ভুল হয়েছে, সোডিয়াম আলো কিন্তু মাধ্যম তো বাতাস, তাহলে শূন্য মিউ জি আর কি। আর হচ্ছে কাচ, দুইটা মাধ্যম, একটা শূন্য মাধ্যম বাতাস মাধ্যম আর একটা কাচ মাধ্যম, তাহলে মিউ জি মিউ জিরো, তারপর সি সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা শূন্য ল্যামডা জি। তাহলে এখানে এবার হিসাব নিকাশ করব। কাচের প্রতিসারাঙ্ক 1.52 কে 1.5, মিউ নট 1, আর শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, যে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য 6 × 10⁻⁷, তাহলে কাচের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জি কত? তো ল্যামডা জি হবে 6 × 10⁻⁷ ডিভাইডেড বাই 1.5, 1.5 মানে 3/2, 3/2, তাহলে 3, 4 × 10⁻⁷, এর কাছাকাছি যেটা অ্যান্সার আছে, তাহলে 4 হচ্ছে এই যে এটা 3.9। ডান, হয়ে গেল, বোঝা গেছে? তাহলে এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার, ডান। এবার আসো নেক্সট অধ্যায়, নেক্সট অধ্যায়, আরে আল্লাহ, ইস স্লাইডটা কেটে গেল। স্লাইডটা কেটে গেল। স্লাইড লাগবে তোমাদের? স্লাইড লাগে না তো, সবই তো করাই দিলাম ক্লাসে, তাই না? আরে ভুল করে এক্সিস্ট দিয়ে ফেললাম এক্সপোর্ট করতে গিয়ে। আচ্ছা তোমাদের মূল স্লাইডটা দিয়ে দিব, মূল স্লাইডে উত্তর আছে, মূল স্লাইডে উত্তর আছে। ওকে, এবার আসো সরল ছন্দিত স্পন্দন গতির অধ্যায়টা। সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি দেখো খুবই সহজ। আসো, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 1 মিনিট হলে কৌণিক কম্পাঙ্ক কত? এটা উত্তর দেখো না, হ্যাঁ। ওমেগা ইকুয়াল টু কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, তাহলে 2π/t 2πf ওমেগা ইকুয়াল টু v/r, এই হচ্ছে সূত্র যখন যেটা লাগবে। তো আমাদের বলছে সরল সরল গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল টি দেওয়া আছে, তাহলে আমার এইটুকু লাগবে, তাহলে 2π ডিভাইডেড বাই টি, 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে π/30, π/30 এত ওমেগা কণার পর্যায়কাল, π/30 এত রেডিয়ান পার সেকেন্ড। এবার কম্পাঙ্ক কত রেডিয়ান পার সেকেন্ড, π/30, এবার π/30 হিসাব নিকাশ করতে হবে, তাহলে পাই হচ্ছে 3.1416 আর নিচে 30। একটা কাজ করো, 3.1416কে 3 ধরো, তাহলে 3/30 মানে 1/10, তার মানে 0.1 সামথিং কাছাকাছি, 0.1 সামথিং কাছাকাছি। তো 0.1 এই একটাই আছে, 0.1 এই একটাই আছে, তো এটাই অ্যান্সার। ওকে, ডান। প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গটির সমীকরণ y ইকুয়াল টু a সাইন সামথিং এক্স প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে, সামথিং এক্স প্লাস 90 ডিগ্রি। আচ্ছা 90 মানে কি ভালো করে বোঝো, এটা আসলে এ হবে, এ সাইন 90 ডিগ্রি প্লাস এক্স, তার মানে কি সাইন 90 মানে কজ না, কজ এক্স না, তো কজের শুরু হয় থেকে, কজের শুরু হয় এখান থেকে, এইখান থেকে কজের শুরু হবে, তাহলে এখান থেকে শুরু হয়েছে কোনটা, এইটা, সেটা কোনটা, এ, ঠিক আছে, আর এখান থেকে শুরু হয়েছে কোনটা, বি, বি না এ, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এটা কোথায় আসা, সি ইউতে আসা। এবার দেখো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনটা। একটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ এইভাবে দেওয়া থাকবে, 6d² x dt² প্লাস 150 x ইকুয়াল টু 0। তুমি কি করবা, শোনো ভালো করে শোনো, এই 6টাকে আগে সরাবা। কিভাবে সরানো যায়, d² x dt² 150/6 মানে উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করে x ইকুয়াল টু 0 করবা। করার পরে এর সাথে তুমি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ কি জানো না, সমীকরণটা কি, d² x
ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। দেন এবার কম্পেয়ার করবা, কম্পেয়ার করলে তুমি ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছ। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 150/6। আমাদের কৌণিক কম্পাঙ্ক ওমেগা চাইছে, তাহলে ওমেগা ইকুয়াল টু, কাটাকাটি করো আসো, 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 2, 3 5 15, 0, 25। তাহলে ওমেগা হবে √25 মানে 5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড, ডান হয়ে গেল। কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক কি? আরে F = 1/t, এটাও নাকি আবার পরীক্ষাতে আসে। F = 1/t। সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, সরল সন্ধিতে স্পন্দন গতি। একটা সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি এভাবে এভাবে উঠবে নামবে, উঠবে নামবে। তাহলে এটা সরল সন্ধিত স্পন্দন গতি, সরল সন্ধিত এই যে পর্যাবৃত্ত গতি আছে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি নো, দোলন গতি না, দোলন গতি এরকম, এটা উপর নিচে আপ ডাউন, স্পন্দন গতি। ঠিক আছে, এটা পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতি হবে। নিচের কোনটি সরল দোলন গতির বৈশিষ্ট্য নয়? ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক। হ্যাঁ, ত্বরণ সরণের সমানুপাতিক, এটা বৈশিষ্ট্য। তারপরে ত্বরণ সরণের বিপরীতমুখী। হ্যাঁ, এই যে সমানুপাতিক এবং বিপরীতমুখী বলে তো -x। ত্বরণ ও সরণ একই দিকে হয়, মিথ্যা কথা, বিপরীতমুখী হয়, এটাই বৈশিষ্ট্য নয়, এটাই বৈশিষ্ট্য নয়। কোনটি সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য নয়? পর্যাবৃত্ত বল সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী বল। হ্যাঁ, সরল সন্ধিত স্পন্দন গতির বল পর্যাবৃত্ত বল, সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু, সাম্য অবস্থা অভিমুখী। ত্বরণ সর্বদা সাম্য অবস্থা অভিমুখী, তাহলে ত্বরণ সর্বদা সাম্য অবস্থা অভিমুখী হলে বলও সর্বদা সাম্য অবস্থা অভিমুখী। এটা এবং এটা প্রত্যয়নী বল, সর্বদা সাম্য বিন্দু হতে সরণের ব্যস্তানুপাতিক না, বল সরণের সমানুপাতিক। এই যে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাহলে বলও হবে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে এইটা মিথ্যা কথা, এটা না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা ডি। কৌণিক বিস্তার কত ডিগ্রির বেশি হলে সরল দোল গতির সূত্র মানে না? 4 ডিগ্রি। কৌণিক বিস্তার 4 ডিগ্রি। আরে বাবা, ফার্স্ট অপশন কোথায় আসছে এটা? জাস্টে। সরল ছন্দিত গতির সমীকরণ, সরল ছন্দিত গতির ব্যাপককরণ সমীকরণ, d² x dt² প্লাস ওমেগা² x = 0, এই যেটা। তারপরে এটা তো করলাম, এটা তো একবার করছি। এটা সেম টাইপের কোশ্চেন, এটাও সেম টাইপের। দেখছো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছিলাম? দেখো কতবার আসছে, দেখছো কতবার আসছে, ভেরি ভেরি কেন বলছিলাম। এবার আসো, একটি সরল ছন্দিত স্পন্দন গতির কণার বিস্তার, কণার বিস্তার এ বা বড় হাতের এ, যেটাই লিখো না কেন, পর্যায়কাল টি, আদি দশা ডেল π/6 বা 30 ডিগ্রি। দোলগতির সমীকরণ হবে x = a sin ওমেগা টি প্লাস ডেল, তাই না? তাহলে অতএব x = হবে 0.1 sin পর্যায়কাল ওমেগা 2π/t 2π/4 t প্লাস π/6। তার মানে এখানে হবে π/2, 0.1 sin π/2t প্লাস π/6, π/2t প্লাস π/6 কোথায় আছে? π/2t প্লাস π/6, প্রথমটা। সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা হবে, দেখো গতি সর্বোচ্চ অবস্থান থেকে আদি দশা হবে 90 ডিগ্রি। বুঝো, একটা ধরো স্প্রিং, সাম্য অবস্থান থেকে না, এটা স্প্রিংয়ের সাম্য অবস্থা, তো সাম্য অবস্থা থেকে স্পন্দন হবে না, হবে সর্বোচ্চ অবস্থায়। যে এইভাবে বিস্তার হচ্ছে না, তাহলে বিস্তারটা শুরু মানে স্পন্দনটা শুরু হবে এখান থেকে স্পন্দনটা শুরু হবে। তাহলে এখান থেকে যদি স্পন্দনটা শুরু হয় এখান থেকে, তাহলে এখান থেকে নিচের দিকে নামবে, দেন এভাবে যাবে, এভাবে। তাহলে দেখো তো এটা দশা কত নিয়ে যাত্রা শুরু? এইখানে π/2 দশা নিয়ে যাত্রা শুরু না? তাহলে দশা হচ্ছে, আদি দশা হচ্ছে π/2, ওকে। বা চাইলে বেরও করা যায় ম্যাথমেটিক্যালি, x = a sin ওমেগা টি প্লাস ডেল, তাই না? তো যাত্রা শুরুর সময় a sin যাত্রা শুরু মানে t0 প্লাস ডেল, তখন x হচ্ছে কি বলছে যে সর্বোচ্চ অবস্থান, তো সর্বোচ্চ অবস্থান মানে বিস্তার থেকে যাত্রা শুরু a এখানে, তাহলে sin ডেল = 1, তাহলে অতএব ডেল = 90 ডিগ্রি π/2।
এটা ম্যাথমেটিক্যালি হিসাব করে বের করা যাবে। সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতি সমীকরণ এত, আদি সরণ এত, কণাটির আদি দশা কত? y ইকুয়াল টু কী দেওয়া আছে 5 সাইন ওমেগা টি প্লাস ডেল। তাকাও কত সহজ দেখো, 5 সাইন আদিতে, তাহলে t0 প্লাস ডেল, আদিতে সরণ 2.5, তাহলে সাইন ডেল ইকুয়াল টু 2.5/5 মানে হাফ, তাহলে অর্থাৎ ডেল হচ্ছে 30 ডিগ্রি, সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি। এই যে এটা অ্যান্সার। ওকে, সরল সন্ধিতে স্পন্দনশীল কণার বেগ শূন্য হয়। সরল সন্ধিত স্পন্দন কণার বেগ শূন্য হয় কোথায়? বেগ শূন্য হয় যখন ত্বরণ সর্বোচ্চ হয়, যখন সরণ সর্বনিম্ন হয়, যখন সরণ সর্বোচ্চ হয়, যখন ত্বরণ সর্বনিম্ন হয়। যখন ত্বরণ দেখো বেগ v0 হয় কোথায়? একটা স্প্রিংয়ের কথা চিন্তা করো, বা তুমি সূত্র দিয়ে ভাবো না, সূত্র দিয়ে ভাবো। বেগ v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বেগের সূত্র, এটা বেগের সূত্র। আর a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, হ্যাঁ সামনে একটা মাইনাস আছে, মাইনাসটার দিক বুঝাই, আমি মানটা লিখলাম, এটা ত্বরণের সূত্র। বলছে সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন স্পন্দনশীল কণার বেগ শূন্য হয়। তাহলে বেগ যদি শূন্য হয়, তাহলে বেগ শূন্য হয় কোথায়? বেগ শূন্য হবে কোথায়? এক্স এর মান এ হলে, এক্স এ হলে বেগ v0 হয়, তাই না? বসাও, তুমি 0 বসাও, 0 বসালে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এক্স ইকুয়াল টু a, এক্স ইকুয়াল টু কত? a, তাহলে এক্স এর মান a বসাবো, তাহলে তখন ত্বরণ হবে সর্বোচ্চ, তাহলে ত্বরণ এটা তখন হবে ম্যাক্সিমাম। তাহলে যখন ত্বরণ সর্বোচ্চ হয়, অপশন এ। ঠিক আছে, ও দুটো অপশনই আছে, যখন সরণ সর্বোচ্চ হয়, হ্যাঁ এটাও তো সত্যি, তাহলে অপশন তো দুটো, যখন সরণ সর্বোচ্চ এক্স এর মান এ, যখন সরণ সর্বোচ্চ হয়, এটাও তো সত্য। ঠিক আছে, দুইটা অপশন দিয়ে ফেলছে ভুলে, দুইটা অপশন থাকলে তুমি প্রথমটা দেখাবে আগে। সরল সন্ধিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক? মধ্য অবস্থান কোথায়? মধ্য অবস্থান মানে সাম্য অবস্থা, মধ্য অবস্থান মানে সাম্য অবস্থা, তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর বেগ সর্বাধিক সরণ, বেগ আর সরণের কথা বলছে, তাহলে মধ্য অবস্থায় x0 মানে সর্বনিম্ন, মধ্য অবস্থায় x0 মানে সর্বনিম্ন, আর x0 হলে ওমেগা a, তাহলে v তখন ম্যাক্সিমাম, তাহলে বেগ সর্বোচ্চ আর সরণ সর্বনিম্ন, এই যেটা বেগ সর্বাধিক সরণ সর্বনিম্ন। ওকে, সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ a মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সর্বোচ্চ ত্বরণ কত? তো এক্স এর মান a বসলে সর্বোচ্চ ত্বরণ পাওয়া যাবে, a ইকুয়াল টু, তো সমীকরণটাই চাইছে আর কি, এখানে দেখো a নেই, তো সমীকরণটাই, ত্বরণের সমীকরণটাই চাইছে, আর কিছুই না। ওকে, এক্স ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল সমীকরণ অনুযায়ী এক্স এর কোন মানের জন্য ত্বরণের মান সর্বনিম্ন হবে? এক্স এর কোন মানের জন্য ত্বরণের মান সর্বনিম্ন হবে? ভাই এক্স এর ত্বরণের সূত্র এটা, এ সূত্র লাগবেও না আমার, a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এক্স এর কোন মানের জন্য? এক্স শূন্য, এক্স এর শূন্য মানের জন্য ত্বরণ শূন্য হবে। ঠিক আছে, এক্স এর শূন্য মানের জন্য ত্বরণ সবচেয়ে কম হবে। সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার বিস্তার এত, পর্যায়কাল এত, তাহলে সর্বোচ্চ দ্রুতি ভি কত? ভি হচ্ছে ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগার মান 2π/t দিয়ে পাবো, তাহলে 2π/t 12 রুট ওভার a স্কোয়ার 0.05 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স তো 0, সর্বোচ্চ, সর্বোচ্চ যদি বলে তাহলে ভি ম্যাক্স কি? ওমেগা a ওমেগা 2π/t 12 a 0.05, তাহলে 2 12 6, ঠিক আছে 6, আর পাই মানে 3.1416, 0.05 ডিভাইডেড বাই 6, এটাকে যদি 3 ধরি 2, তাহলে 0.05 ডিভাইডেড বাই 2, তার মানে 0.025 এরকম কিছু একটা, তো এর কাছাকাছি যেটা যাবে, তো আমাদের আছে 0.026 আছে, এই যে এটাই কাছাকাছি, কাছাকাছি যেটা। একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এত, বিস্তার এত হলে পর্যায়কাল কত? বেগ এত, বিস্তার এত, তাহলে পর্যায়কাল কত? সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স দেওয়া আছে ওমেগায়, ঠিক আগেরটার মতো। এবার ভি ম্যাক্স 0.03, ওমেগা 2π/t
0.006, তাহলে এ লাগবে। তাহলে ভাই এ হবে 0.03 গুণ 0.006 বাই 2 পাই। বুঝতে পেরেছ? তাহলে 0.03, তাহলে উপরে 3, একটা কাজ করি, বিস্তার এত দেওয়া আছে, বেগ দেওয়া আছে এত মিটার পার সেকেন্ড, ঠিকই তো আছে, বিস্তার দেওয়া আছে এত, বেগ দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে 0.0, হে তাই তো, আমি তো 2π/t, আমাদের পর্যায়কাল টিটা চাইছে, বিস্তার 0.006, সরি, তাহলে টি হবে 2π 0.006/t, টি 0.03। ওকে, তাহলে এবার কাটাকাটি করব, এখানে পয়েন্ট উঠাই দাও, তাহলে নিচে গুণ 1000, পয়েন্টে পরে 3টা শূন্য, এখানকার পয়েন্ট উঠে দাও, তাহলে উপরে গুণ 100, তাহলে এটা কেটে 2, এটা কেটে 2 থাকলো, 100 আর 1000 কেটে 10 থাকলো, 10 থাকলো, 2 দুগুণে 4 পাই ভাগ 10, 2 দুগুণে 4 পাই ভাগ 10, তাহলে 2/5, পায়ের মান বসাইতে হবে, তাহলে 4 × 3 ভাগ 10, 3 4 12 ভাগ 10, 1.2 সামথিং, 1.2 ব্লাঙ্ক, অপশন নাই, 1.2 সামথিং, অপশন নাই, অপশন নাই, ব্লাঙ্ক, ইয়েস। সরল ছন্দিত, কম্পন এত, দূরত্ব এত, গতিবেগ কত, এটা হোমওয়ার্ক, এটা পারবা, ঠিক আছে। একটি সরল দোলগতি পিণ্ডের ভর এত, কার্যকর দৈর্ঘ্য এত, ভর কোনো কাজে লাগে না। উলম্ব রেখা হতে 6 ডিগ্রি কোণে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে তার বেগ কত হবে? গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে তার বেগ কত হবে? এটা তো একটু কঠিন আছে, থিটা দিয়ে বিশাল হিসাব নিকাশ করতে হবে, এটা তোমাদের লাগবে না, এটা বাদ, এটা দরকার নাই, এটা আসবে না। ও আচ্ছা, এই যে 15-16 সালে আসা, অনেক আগে আসা, ক্যালকুলেটর যখন ছিল না তখন, মানে ক্যালকুলেটর যখন ছিল তখন আর কি। সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি কণার কম্পাঙ্ক নির্ভর করে, কম্পাঙ্ক নির্ভর করে, দেখো এফ, এফ সরল ছন্দিত স্পন্দন গতির জন্য এফ এর সূত্র, এফ এর সূত্র তো অনেকগুলো আছে, এফ ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2πf, তাহলে এফ ইকুয়াল টু 2π/ω, এ একটা সূত্র, এফ ইকুয়াল টু আর একটা সূত্র আছে 1/2π √k/m, যদি স্প্রিং হয় তাহলে 1/2π √g/l, এরকম অনেক সূত্র আছে। তা আমাদের বলছে সরল ছন্দিত স্পন্দন গতির কম্পাঙ্ক নির্ভর করে কার উপর? বল ধ্রুবকের উপর নির্ভর করে, ইয়েস, নির্ভর করে বল ধ্রুবকের, প্রত্যয়নী বলের উপর না, কণাটির ভরের উপর, ভরের উপর না, কণাটির ভরের উপর না, কণাটির সরি ভরের উপরও তো নির্ভর করে, কণাটির ভরের উপরও নির্ভর করে, বল ধ্রুবকের উপর নির্ভর করে, তাহলে ভর আর বল ধ্রুবক উভয়ের উপর নির্ভর করে, ওকে, উভয়ের উপর নির্ভর করবে। সরল ছন্দিত গতি বা স্পন্দনের ক্ষেত্রে স্প্রিংয়ের ধ্রুবক, স্প্রিংয়ের ধ্রুবক দেখো খুবই সহজ জিনিস, এই স্প্রিংয়ের মাথায় একটা ভার ঝুলালাম, তাহলে ভার ঝুলাইলে ওজন নিচের দিকে mg, আর স্প্রিংয়ের বল হচ্ছে উপরের দিকে k × প্রসারণ ধরো l, প্রসারণ ধরো l বা প্রসারণ x, যেহেতু এখানে l দিয়ে লিখছে, তাহলে কী হবে, সাম্যাবস্থায় এই দুইটা সমান সমান, তাহলে কে এল সমান সমান mg, তাহলে বল ধ্রুবক কে সমান সমান কী হবে, mg / l, কে হবে mg / l, ডান, বোঝা গেছে, গুড। তো সব এই টাইপের কোশ্চেন, পারবা না এগুলো, বলো। একটি স্প্রিংয়ের প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলালে এত সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? পর্যায়কাল টি, টি ইকুয়াল টু 2π √l/g, টি ইকুয়াল টু 2π √l/g, কতটুকু প্রসারণ হয়েছে, কতটুকু প্রসারণ, ভার ঝুলালে 8 সেন্টিমিটার প্রসারণ, তাহলে এটা 0.08, জি এর মান 9.8, এইবার হিসাব নিকাশ, এবার হিসাব নিকাশ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া কেন যে এইগুলো দেয়, এগুলো তো হিসাব নিকাশ করা খুবই জটিল ক্যালকুলেটর ছাড়া, বুঝছো, কিছু জিনিস আল্লাহর নামে ছেড়ে দিবা। ও সেই স্প্রিংয়ে ঝুলন্ত এম ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড, 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত হবে? পর্যায়কাল টি হচ্ছে কম্পাঙ্কের উল্টাটা, তাহলে এটা হবে 2π √m/k, আগেটা ছিল k/m,
এফ হচ্ছে 1/2π√k/m। এখন বলছে কি 4m ভরের বস্তুর জন্য দেখো পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে t1/t2 √m/m1/m2। তাহলে t1 ছিল 2 সেকেন্ড, আমি t2টা বের করতে চাই, m/4m, কাটাকাটি 2 2 × 2 4 4। বোঝা গেছে? পারবা? আর দু একটা করি নাকি? এম ভরের একটি বস্তু আনুভূমিক স্প্রিংয়ের সাথে সংযুক্ত আছে। স্প্রিংটিকে এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। টি পর্যায়কালে ঘর্ষণের তলে বস্তুর ভর 4m করা হলে সেম ম্যাথ 2t হবে। একটু আগে যেটা করলাম 2t হবে, সেম ম্যাথ। আগেরটা মান দেওয়া ছিল। দেখো ভর ওই যে 4m করা হয়েছে, একটু বেশি বাংলা কথা লিখছে তো লিখুক, সমস্যা কি? গতিশক্তি বিস্তারের সাথে গতিশক্তি ইকে কি বলতো? হাফ কে a² - x²। আর ইপি হাফ কে x²। তাহলে গতিশক্তি বিস্তারের সাথে, হ্যাঁ বিস্তার বাড়লে তো গতিশক্তি বাড়েই। দেখো তো বিস্তারের মান যদি বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে না? বৃদ্ধি পায়। সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে গতিশক্তি শূন্য হবে। দেখি তো সাম্য অবস্থানে গতিশক্তি ইকে কি? হাফ কে a² - x²। তাহলে সাম্য অবস্থায় x0 হলে গতিশক্তি শূন্য হয় না, মিথ্যা কথা। স্থিতিশক্তি শূন্য হবে, হ্যাঁ। ইপি হাফ কে x²। এক্সের মান 0 বসালে ইপি 0 হবে, এটা সত্য। ঠিক আছে, স্থিতিশক্তি শূন্য হবে। সরল দোলগতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তি এর সমীকরণ। সর্বোচ্চ গতিশক্তি ইকে হাফ কে a²। সর্বোচ্চ গতিশক্তি কেন ভাই? গতিশক্তির সূত্র ইকে হাফ কে a² - x² না? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা ম্যাক্সিমাম। কেন? কারণ x 0 হলে তখন ম্যাক্সিমামটা পাওয়া যাবে। x যদি 0 হয় তখন আমি ম্যাক্সিমাম মানটা পাবো, সেই ম্যাক্সিমাম মানটা হাফ কে a²। সরল ছন্দিত স্পন্দনে একটি কণার বিস্তার এক্স ম্যাক্স এত, কোথায় কণাটির বিভব শক্তি সর্বনিম্ন হবে? কোথায়? বিভব শক্তি ইকে হাফ কে x²। বিভব শক্তি x0 হলে সর্বনিম্ন হবে, x0তে সর্বনিম্ন হবে। এটা করবা হোমওয়ার্ক। অবস্থান সাপেক্ষে এক চক্র পরিমাণে গড় গতিশক্তি হবে। অবস্থান সাপেক্ষে এক চক্র পরিমাণে গড় গতিশক্তি হবে। গড় মানে অ্যাভারেজ হচ্ছে মোট শক্তি বাই অর্ধেক, এটা মাথায় রাখবে, এটা নতুন সূত্র। অ্যাভারেজ শক্তি অ্যাভারেজ হবে মোট বাই অর্ধেক, মোটটার অর্ধেক। তাহলে মোটের অর্ধেক, এই যে এটা অ্যাভারেজ মানে গড়, তাহলে মোট শক্তি ডিভাইডেড বাই অর্ধেক। ঠিক আছে, একটা সরল ছন্দিতে চলমান একটি বস্তুর মোট শক্তি কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে মোট শক্তি ইকে হাফ কে স্কোয়ার। তাহলে মোট গতিশক্তি এটা। তাহলে বিস্তার যদি আমি কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করি 2a করি, তাহলে 2a², তার মানে 4 হাফ কে a²। বুঝছো? 4 হাফ কে স্কোয়ার 4 গুণ হবে। শেষ। সহজ কোশ্চেন, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। একটা স্প্রিংয়ের বল ধ্রুবক এত, মানে কে এর মান এত। স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে এত সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত হবে? হাফ কে x², তাই না? কৃত কাজই বিভব শক্তি, সেটা কত হবে? হাফ কে x² হবে। নাও করবা। হাফ কে এর মান 60, এক্স এর মান 0.5, তার স্কোয়ার। ক্যালকুলেটর ছাড়া করা যাবে 30 আর 0.5, 5 × 5 = 25, তাহলে 0.25। তো 0.25 মানে কত? 1/4। তাহলে 4 আর 30, তাহলে 2 15, 15/2, 15/2 মানে 7.5। ওকে, তাহলে আর কি করে দেওয়া লাগবে বলো? এগুলো নিজেরা পারবা না? করবা, বাকিগুলো নিজেরা করবা, বুঝছো? এটা হোমওয়ার্ক। তাহলে এগুলো একটু করবা, ঠিক আছে? এই যে বাকি যে স্লাইডগুলো আছে এগুলো একটু শেষ করবা, সবই একই রকম। আর যদি না পারো দেখো এখানে সলভ দেওয়া আছে, যদি না পারো তাহলে দেখবা সলভ দেওয়া আছে। ওকে,
তাহলে আমি দুটো স্লাইড দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমাদের দুটো অধ্যায় কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে একটু প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন যেটা করার দরকার সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। ক্লাস কম, প্র্যাকটিস বেশি। একেবারে প্র্যাকটিস করতে 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 ঝালাপালা করে ফেলো, আর সূত্রগুলা বারবার করে লিখো। ঠিক আছে, ওকে, টাটা।